দুটি ট্রেন দুটি স্টেশন এ এবং বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টায় বেরিয়েছে। একজন এখানে এ বাবা জীবন এইদিকে মুখ করে, এইখানটা রয়েছে বি। এইদিকে মুখ করে বেরিয়েছে আর এ হচ্ছে এইদিকে মুখ করে বেরিয়েছে। এ বেরিয়েছে কখন? বেরিয়েছে সকাল 6টায়, মানে 6 AM। আর বি বেরিয়েছে কখন? বি বেরিয়েছে 8 AM, সকাল 8টাতে। খুব ভালো কথা। কোন গতিবেগ নিয়ে? এ বেরিয়েছে 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার। আর বি বেরিয়েছে 60 কিলোমিটার/আওয়ার, এই গতিবেগ নিয়ে। জানতে চাইছে যে ওই স্টেশন দুটির মধ্যে যদি 360 কিলোমিটার ডিস্টেন্স হয়, মানে এই পুরোটা হচ্ছে 360 কিলোমিটার, তাহলে কখন তারা মিলিত হবে? এখন এই অঙ্ক আমরা কিভাবে করব? হ্যাঁ, দেখে মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক কথাই। মশা বসেনি, আমি মশা খুঁজে পাইনি, বোর্ড হ্যাং হয়েছে, দেখি এর ব্যবস্থা হবে। আচ্ছা, যেটা ছিলাম সেটা হচ্ছে 40 কিলোমিটার বেগে যাচ্ছে আর ও 60 কিলোমিটার বেগে আসছে। এ কটার সময় যাচ্ছে? এ সকাল 6টায় বেরিয়েছে। তাহলে যখন ও বেরোয় আমাকে সবার আগে কি করতে হবে? এই মোটামুটি 40 40 80 কিলোমিটার এ একে পৌঁছে দিতে হবে 80 কিলোমিটার। মানে এইখানে যখন আসবে তখন কটা বাজবে? 8 AM, সকাল 8টা বাজবে। এবারে ভাববো যে আমার অরিজিনাল ডিস্টেন্স হচ্ছে এইটা, যেটা ওই দুজনকে যাওয়া আসা করতে হবে। এটা মনে করবো নাই। এ সকাল 6টায় বেরিয়েছে, মানে 40 কিলোমিটার বেগ নিয়ে, মানে 40 40 80 কিলোমিটারে চলে গেল। এবার এখান থেকে কম্পিটিশন কে কতটা কেমন ভাবে আসে। এই জায়গার ডিস্টেন্স কতটা? টোটাল যদি 360 হয়, 80 কিলোমিটার যদি চলে যায়, তাহলে আর থাকছে 280 কিলোমিটার। এই 280 কিলোমিটার কে যাবে? এ আর বি কোন গতিবেগে আসবে? একজন আর একজনের সাথে দেখা করতে আসছে, মানে এই 40 আর ওদিকে হচ্ছে কত? 60, 100 কিমি বেগে আসবে এইটা, এই কিলোমিটার দেখা করতে। তার মানে 280 কিলোমিটার যদি 100 কিমি বেগ নিয়ে আসে, তাহলে কতক্ষণ লাগবে? 2.8 আওয়ার্স। 2.8 আওয়ার্স মানে, এটা মানে হচ্ছে 2 ঘন্টা প্লাস হচ্ছে 0.8 আওয়ার্স, মানে 0.8 ঘন্টা, মানে 1 ঘন্টার 10 ভাগের 8 ভাগ। 1 ঘন্টার এইটুকু, কিন্তু 1 ঘন্টার 10 ভাগের 8 ভাগ, মানে এক এক ভাগে 6 করে পড়ে। তাহলে 6 8 48, 48 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 48 মিনিট পরে এদের দুজনের দেখা হবে, কিন্তু সেটা কটার পরে? সকাল 8টার পরে। এ 8টায় বেরিয়েছে, এখানে 8টায়। এবার এইটুকু রাস্তা দেখা করেছে ওরা 2 ঘন্টা 48 মিনিট পরে, মানে সকাল 8টার পরে 2 ঘন্টা 48 মিনিট, মানে 10টা 48 মিনিট হচ্ছে উত্তর। সকাল 10টা 48 মিনিটে ওদের দেখা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3,000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10%। মনে পড়ছে? 3,000 টাকা প্রথম অংশে 10% কিরকম ভাবে রেখেছে? 10%, 3 বছর, মানে পার্সেন্টেজ 10, আর একটা হচ্ছে 3 ইয়ার্স। তার মানে 3×10 = 30 টাকা সুদ হবে এই দিকটা। 10%, 3 বছরে 30 টাকা হবে। আর ওই দিকটা 15%, 4 বছর, মানে এইটা হচ্ছে 15% এবং 4 বছর, মানে 4 15 60 টাকা সুদ হবে। তাহলে এই দিকে যে টাকাটা রাখছে সেটা 30 টাকা সুদ হবে, ওই দিকের টাকাটা 60 টাকা সুদ হবে ওই নির্দিষ্ট টাইমে। টাকা রাখাটা তাহলে কি হবে? এর উল্টো, মনে পড়ছে? এই অনুপাতে টাকাটা রাখবে, 60:30, এই অনুপাতে। তার মানে 3 বলছি, 2:1। তার মানে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে টাকা রাখবে। এইবারে এই 3,000 টাকা 2:1 অনুপাতে রাখবে, মানে 2 ভাগ এইদিকে 2,000 টাকা আর 1 ভাগ ওইদিকে 1,000 টাকা। এই অঙ্ক আমি আগে বহুবার করেছি, যে এই যত টাকা সুদ 10% আরে 3 বছরে 30 টাকা, ওদিকে হচ্ছে 4 15 60 টাকা। এটা কি হবে? এটা উল্টে যাবে, 60:30, 2:1। টাকা রাখাটা এর দিকে বেশি টাকা রাখতে হবে, কেননা এর সুদ কম হয়। ওর দিকে কম টাকা রাখতে হবে, কেননা ওর সুদ বেশি হয়। কিন্তু কোন অনুপাতে কম বা বেশি? জাস্ট এদের উল্টো রেশিওটা। কেমন? কারণ হচ্ছে এইটা, এই যে বলেছে সুদ যেন সমান হয়। একজনের কন্ডিশন হচ্ছে 10%, 3 বছর, আর একজনের হচ্ছে 15%, 4 বছর। এই সুদটা যাতে সমান হয়, ওই জন্য এটাকে এইভাবে ইন্টারচেঞ্জ করতে হয় 2:1 অনুপাতে। এই যে, তারপর হচ্ছে ইফ এ আর বি কি হলো? 8:15, বি আর সি হচ্ছে 5:8, তাহলে সি আর ডি কত? এডি। নিশ্চয়ই বলতে হবে না, এ বি বলা আছে, বিসি বলা আছে, সিডি বলা আছে, এডি জানতে চায়। যখন এডি জানতে চায়, তখন এই যে এ বাই বি,
এই পদ্ধতি সব থেকে সহজ, বি বাই সি ইন্টু সি বাই ডি, এই পদ্ধতি সব থেকে সহজ। তার মানে এটাকে 8/15 ইন্টু 5/8 ইন্টু 4/5, এটা হলো। এইভাবে আনতে হবে, কেননা বি বি কাটবে, সি সি কাটবে, কে থাকবে, এ বাই ডি থাকবে। তাহলে এইটা কাটাকাটি করে কে থাকবে, 4 নিলাম, কাটলাম, 2 হলো, এটা কাটলাম, এটা কাটলাম, 2 কাটলাম, এটা হলো 4 হলো, মানে 4/15। 4/15 মানে এ ইস টু ডি সমান 4:15 হয়ে গেল। এটা হচ্ছে উত্তর, এ ইস টু ডি সমান 4:15। ঠিক আছে, ভেরি গুড। চলে আসি, একটা বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টা মুদ্রা আছে। এই অঙ্কটা হচ্ছে মুদ্রার মূল্যের অনুপাত, এইটা হচ্ছে মুরগি হওয়া জিনিস। এই জন্য এই অঙ্কটা আমি বলেছিলাম এর আগেও যে সেটে দিয়েছিলাম, বলেছিলাম যে এই অঙ্কটা কিন্তু মার্কেটে নতুন এসেছে, আগে ছিল না, আমাদের সময় ছিল না। যখন প্রথমবার পরীক্ষা এলো লকডাউনের আগে, তখন এই অঙ্কটা মোটামুটি 100 জনের মধ্যে 100 জনাই পরীক্ষার হলে ভুল করেছে, কেননা এই জায়গাটাকে রিডিং করেছে মুদ্রার অনুপাত মনে করে। এই যে এই জায়গাটা, যে একটা বাক্সে 1 টাকার 50 পয়সা মিলে মোট 52টা মুদ্রা আছে, তাদের মধ্যে এই মূল্যের অনুপাত না পড়ে এটাকে মুদ্রার অনুপাত পড়েছে এই জায়গাটা। এখন এই অঙ্কটা কিরকম ভাবে হবে, প্রথমত কাজ হচ্ছে 1 টাকা আর 50 পয়সা আমার আছে, মুদ্রার অনুপাত হচ্ছে 3 আর 5, মানে এটা আছে 3 টাকা, মুদ্রার অনুপাত এই মূল্যের অনুপাত মানে, আর এটা হচ্ছে 5 টাকা। এবার আমাদেরকে বার করে নিতে হবে যে 1 টাকার কয়েন যদি 3 টাকা হতে হয় টোটাল, তাহলে নিশ্চয়ই 3 পিস ছিল। আবার 50 পয়সার কয়েন যদি 5 টাকা হতে হয়, তাহলে নিশ্চয়ই 10 পিস ছিল কয়েন। অর্থাৎ টোটাল কয়েন হচ্ছে 13টা। 13টা কয়েন, যার মধ্যে 3টে হচ্ছে 1 টাকা, 10টা হচ্ছে 50 পয়সা, এই রেশিওতে প্রতি 13টা কয়েন 3:10 রেশিওতে আছে। কিন্তু এই মুদ্রার ভ্যালু আলাদা বিষয়, মুদ্রার ভ্যালু থেকে নিয়ে আসতে হলো এরকম। ঠিক আছে, এবার আমাদের অঙ্কটাই ছিল টোটাল 52টা মুদ্রা। তাহলে 52টা মুদ্রার মধ্যে কার জানতে চাইছে, 1 টাকার মুদ্রা কটা, মানে এই যে এই বাবু, এই 52টা মুদ্রার 13 ভাগের 3 ভাগ হচ্ছে কে 1 টাকা, এর 13 ভাগের 3 ভাগ হচ্ছে 1 টাকা, তার মানে 4×3=12টা, 4×13=52, 4×3=12 হয়ে গেল। তাহলে 12টা মুদ্রা হচ্ছে উত্তর। যদি বলতো 50 পয়সা কটা আছে, তাহলে 13 দিয়ে ভাগ গিয়ে 10 দিয়ে গুণ করতাম, মানে 4×10 = 40টা হতো। দুটো নাম্বার এমন ভাবে আছে যে 2 numbers are such that the ratio between them is 4:7, দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 4:7 বাবা। If each is increased by 4, each is increased by 4, increased by মনে পড়ছে মানেটা, increased by 4 মানে যদি 4 কে বাড়াই, তাহলে প্রথমে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 4:7। খুব ভালো কথা। নর্মালি আমরা যদি সমীকরণ করি, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 7x। যদি দুজনকেই 4 বাড়াই, মানে এরকম যদি 4 বাড়িয়ে যায়, তাহলে আমার হিসেবে অনুপাত কোনটা হয়, এইটা। ওরা কি বলছে যে অনুপাত তাহলে 3:5 হয়, মানে এটা সমান হচ্ছে 3:5। এবার এখান থেকে সমীকরণের মান বার করবো, এইটা বাই এইটা সমান ওইটা বাই ওইটা, সেখানে সমীকরণে একটা x এর মান বেরোবে। ঠিক আছে, তারপর সেটা আমরা পুট করে নেবো 4x 7x এর যেখানে যা দরকার হয়। তাহলে লার্জার নাম্বার জানতে চাইছে, মানে লার্জার নাম্বার কে এদের মধ্যে, লার্জার নাম্বার হচ্ছে এই 7 বড়টা। এবার আমরা অপশন টেস্ট কিরকম করব, বলছে প্রথমে দুটো সংখ্যার অনুপাত ছিল 4:7, জানতে চাইছে সে বড় সংখ্যাটা কত। এবার বড় সংখ্যাটা অনুপাতের দিক দিয়ে তো 7, বড় সংখ্যাটা যাই হোক না কেন সে 7-এর গুণিতক তাকে হতেই হবে। তাহলে 7-এর গুণিতক আমরা দেখবো, এই 36 কি 7-এর গুণিতক, দেখলাম যে না, তাহলে বাদ। 48 কি 7-এর গুণিতক, না, এও বাদ। তাহলে 57 কি 7-এর গুণিতক, তাহলে হ্যাঁ, উত্তর এ নয়। মানে একমাত্র 56 উত্তর, জাস্ট ফার্স্ট ক্লু চেক করেই আমরা উত্তর পেলাম যে হচ্ছে 7-এর গুণিতক, মানে সংখ্যাটা হচ্ছে 56, ব্যাস। তাহলে এত কিছু এই সমীকরণ করার দরকারই নাই আমাদের। হুম, নেক্সট, এ এবং বি, এ এবং বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 আর 15,000 টাকা, এই মূলধন প্রচুর, একজনের 10,000, একজনের 15,000, এটা নিয়ে কি করেছে, বিনিয়োগ করে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। খুব ভালো কথা, এরা যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয়, ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 অংশ নেবে কে, লাভের 1/3 অংশ নেবে এ। তার মানে এই যে বাকিটা মূলধনের অনুপাতে বন্টিত হবে। টোটাল লাভ কত হয়েছে, 6,000 টাকা। আমি বলেছিলাম এই 6,000 টাকার 1/3 অংশ কে নিয়ে নেবে, এই 2,000 টাকা নেবে কে, 2,000 টাকা নেবে এ। এটা কিসের জন্য, ব্যবসায় তত্ত্বাবধানের জন্য, দেখাশোনা করছে ও।
মানে বি দেখাশোনা করে না, টাকা দিয়েই খালাস, আর এ দেখাশোনা করে। বলেছে দেখাশোনা করার জন্য আমি 3/1 প্রফিট নিয়ে নেবো, নাহলে তুমিও থাকো। এবার বি হয়তো চাকরি করে, এ চাকরি করে না, বি চাকরি ছেড়ে ব্যবসায় আসতেও পারছে না, ওদিকটাও লস, ওই জন্য এরকম একটা কেস ঘটেছে। বাকি থাকলো যে প্রফিটের 4,000 টাকা, কোন অনুপাতে ভাগাভাগি হবে? এই অনুপাতে ভাগাভাগি হবে। তাহলে এ ইস টু বি কত? এ ইস টু বি মানে হচ্ছে 10:15, মানে 2:3, এই অনুপাতে। তার মানে 4,000 টাকা এ কত পাবে? এই অনুপাত অনুযায়ী, ইনভেস্টমেন্ট অনুযায়ী 5/2 পাবে এ। তাহলে এ এখানে একটা টাকা পাচ্ছে, তাহলে কত হচ্ছে? 800, মানে 1,600 টাকা। তাহলে এর টোটাল ইনকাম কত? এর টোটাল ইনকাম হচ্ছে, এইখানে পাচ্ছে ব্যবসার টাকা ইনভেস্টমেন্ট অনুযায়ী 1,600 টাকা, আর দেখাশোনা করার জন্য 2,000 টাকা। টোটাল হচ্ছে 2,000 আর 1,600, 3,600 টাকা পাচ্ছে এ। ঠিক আছে, বেশ, নেক্সট। এটা তো হয়ে গেছে। একটা বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে তার পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফল অনেকবার এই অঙ্ক করিয়েছি আমি, যে বৃত্তের ক্ষেত্রফল যদি 154 হয়, এখান থেকে আর মানে কত বেরোবে? আর মানে বেরোবে 7। কোথা থেকে বেরোবে? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা সমানই কত? 154। এখানে আর এর মানটা বেরোবে, দেখবেন আর এর মানটা 7 বেরোচ্ছে। এইটা বহুবার বলেছি, যে ক্ষেত্রফল 154 হলে আর এর মান বেরোয় 7। যেই আর এর মান 7 বেরোবে, অমনি এই পরিধি কত বেরোবে? পরিধি বেরোবে 44। মানে আর যখন 7, খেয়াল করবেন, আর যখন রেডিয়াস, যখন একটা বৃত্তের 7, তখন তার এরিয়া মানে ক্ষেত্রফল বেরোবে 154, আর তার পেরিমিটার বা পরিধি বেরোবে 44। এটা একেবারে ধ্রুব সত্য। ঠিক আছে, এই ক্যালকুলেশন করে দেখা হয়েছে, এবং এই স্টাইলটা প্রচুর পরীক্ষা আসে, রেডিয়াসকে 7 বানিয়ে, 14 বানিয়ে, 21 বানিয়ে 7-এর গুণিতক দেবে, তবে 7টাই সবচেয়ে বেশি। এটা খুব কাজে লাগে। তাহলে আমরা কি করব? পরীক্ষা হলে একবারে বুঝে যাব, ক্ষেত্রফল যদি 154 হয়, তাহলে বাবা জীবন রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাসার্ধ 7 যেই হয়ে যাবে, পরিধি কত হবে? 44। পরিধি মানে কত? 2πr। এটা মানে হচ্ছে পরিধি, পরিমিটার মানে হচ্ছে এইটা হলো। এবার যদি আমরা চেক করি পেরিমিটার মানে কত, পরিধি, সেটা হচ্ছে 2 × 22-এর 7 ইন্টু আর মানে কত? 7। এবার দেখুন, এইটা এটা কাটলাম, 22 × 2 মানে 44 হলো। তার মানে এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ নয়, বুঝতে বুঝতে দেখবেন হয়ে গেছে রেডিয়াস সাথে। এইটা যে কোনোটা দিতে পারে। ক্ষেত্রফল দিয়েছে, পরিধি জানতে চাইছে, পরিধি 44 বলে দিল, ক্ষেত্রফল জানতে চাইলো, ভায়া রেডিয়াস করে তুলে নিয়ে চলে যাবো, পরিধি থেকে রেডিয়াস, রেডিয়াস থেকে ক্ষেত্রফল। দেখুন, ওই আগের অঙ্কটাই কিভাবে এখানে অ্যাপ্লিকেবল, আমি দুটো অঙ্ক এই কারণে দিয়েছি যাতে আপনার অভ্যেস হয়। একটা তামার তারকে বর্গাকারে বাঁকালে 21 বর্গমিটার জমি ঘিরতে পারে, 121। তাহলে তামার তারকে যদি আমরা বর্গাকারে বাঁকাই, তাহলে 121 বর্গমিটার জমি যদি ঘেরে, তাহলে নিশ্চয়ই তার এক একটা বাহু হচ্ছে 11-11। তবে 11-11 121 হবে ক্ষেত্রফল। আর 11-11 যদি বাহু হয়ে যায়, তার মানে এর পেরিমিটার বা পরিসীমা কত? 4 × 11, তার মানে হচ্ছে 44। ভাবুন, 44 যেই পেরিমিটার পেলাম, 44 যেই পরিধি পেলাম আমরা বৃত্তের, অমনি রেডিয়াসটা কত পাবো? অটোমেটিক রেডিয়াসটা পাবো 7। রেডিয়াস যেই 7 পেয়ে যাব, সেই অমনি এরিয়া কত পাবো? এরিয়া পেয়ে যাবো 154 আমার মুখস্থ থেকে, ব্যাস। এ দেখুন 154 কি জানতে চাইছে? যে ওর কতটা কতটা জমি ঘিরতে পারবে, তার থেকে বৃত্তাকারে বাঁকালে কতটা জমি ঘিরতে পারবে। এটার মানে হচ্ছে, এই যে তার আমরা 44 মিটার আমরা যে তার পেলাম, এইটাকে, সেটা প্রথমে ঘেরা ছিল এরকম বক্স আকারে, বর্গক্ষেত্র আকারে। এখন বলছে ওই 44টাই কি হবে? এই 44টা হচ্ছে এর পরিধি হবে। তাহলে পরিধি যদি এইটা হয়, তাহলে রেডিয়াসটা কত বেরোবে? রেডিয়াস 7। রেডিয়াস যেই 7 বেরোবে, অমনি তার ক্ষেত্রফল কত বেরোবে? তার এরিয়া বেরোবে 154। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করা থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, যখন চ্যাপ্টার করাতাম তখন এরকম ভাবে বলতাম, যে হঠাৎ করে সরকার আপনাকে যদি এমন করে, সরকার আপনাকে 100 মিটার একটা তার দিল বা দড়ি দিল, দিয়ে বলো এই এলাকায় যে যতটা পারো জমি ঘিরে নাও, তাহলে আপনি দৌড়ে গিয়ে কোন শেপে জমিটা ঘিরবেন, মানে কোন আকার নিয়ে জমিটা ঘিরবেন? এটা কিন্তু বিশাল একটা বোঝার ব্যাপার। কেন? কারণ ওই একই পরিধি বা একই পরিসীমাতে বিভিন্ন শেপে আপনার বিভিন্ন ক্ষেত্রফল আপনি ঘিরতে পারবেন। মানে যখন আপনি আপনার কাছে মনে করুন 100 মিটার,
বা কিচ্ছু করতে হবে না। আপনি মনে করেন আপনার কাছে 44 মিটার পরিধি দিয়ে 44 মিটার তার দিয়েছে সরকার বা দড়ি দিয়েছে। এবার একজন দৌড়ে গিয়ে ওটাকে বর্গাকারে ঘিরলো, তাহলে কতটুকু জমি পাবে? 121 বর্গমিটার। আর একজন দৌড়ে গিয়ে ওটাকে বৃত্তের মতো ঘিরলো, সে কত পাবে দেখুন? সে 154 বর্গমিটার জায়গা ঘিরতে পারলো। তাহলে লাভ কার বেশি হলো? ওই বাবা জীবনে, যে বৃত্তাকারে ঘিরেছে। তো এরকম দেখা যায় যে একই পরিধি দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, তার মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্ত বা রম্বস, যাই আপনি মাপ বলুন না কেন, সব থেকে বেশি ক্ষেত্রফল ঘেরা যায় কোনটায়? সেটা হচ্ছে বৃত্ত। বোঝা গেল? ভাবুন এবার, সেটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত যখন সরকার এরকম ব্যাপার ঘটবে বা আপনি কোথাও যাবেন, সঙ্গে সঙ্গে কি করবেন? ওটাকে বৃত্তাকারে ঘিরতে শুরু করে দেবেন। তারপরে তার মধ্যে বাড়ি হোক বা না হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আগে ঘিরে নেবেন বৃত্তাকারে। তারপরে এরকম বৃত্তের মধ্যে বাড়ি বানাবেন, ডিজাইন করে এরকম এইটুকু জায়গায় বাড়ি বানাবেন, বাকি গাছ লাগিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপাতত 99। এবার হচ্ছে লাস্ট আমাদের, সেটা হচ্ছে 100। 100 কি বলছে? এ এবং বি একটা কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। খুব ভালো কথা। এ কত দিনে করতে পারে? এ হচ্ছে 16 দিন, আর বি কতদিন? বি হচ্ছে 12 দিন করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, তাহলে 4 দিন একা কাজ করেছে কে? এ কাজ করেছে 4 দিন একা, তারপরে কে? বি এসে বাকি কাজটা কতদিনে শেষ করবে? তাহলে আপনি ভাবুন, এ যদি 16 দিনে পুরো কাজটা করে, এই বাবা জীবন 4 দিনে কতটা করবে? 4 দিনে নিশ্চয়ই 1/4 ভাগ করে দিয়েছে। 16 দিনে যদি পুরোটা করে, তাহলে 4 দিনে কতটা করবে? 4/1 ভাগ। বাকি আছে কতটা তাইলে? আপনি ভেবে নিলেন বাকি আছে নিশ্চয়ই, তাহলে 3/4। 1/4 যখন হয়ে গেছে, 3/4 বাকি আছে, সেইটা কে করবে? সেটা বি করবে এসে। বি 4/3 ভাগ কদিনে করবে? বি 4 ভাগ কাজ কদিনে করতে পারে? মানে পুরো কাজ 12 দিনে। তাহলে 4 ভাগ কাজ যদি 12 দিনে করে, এক একটা ভাগ কাজ করতে 3 দিন লাগবে। কাজ পড়ে আছে বি এর জন্য ক ভাগ? 3 ভাগ। তার মানে 9 দিনে বি কাজটা শেষ করে দেবে। তাহলে এগুলো আপনি চাইলে মুখে মুখেই করে নিতে পারবেন, তাই না? কিরকম? 16 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে 4 দিন কাজ করেছে মানে 4/1 ভাগ করে নিয়েছে। গলা ব্যথা হয়ে গেল। 4 দিন করেছে মানে 4/1 ভাগ হয়ে গেছে, তাহলে 4/3 ভাগ বাকি আছে। এবার সেই কাজটা বি করবে। বি পুরো কাজটা, অর্থাৎ ওই যে 4 ভাগ করলাম আমরা, সেই 4 ভাগ কাজ করতে কদিন টাইম নেয়? বি নেয় 12 দিন। তাহলে এক এক ভাগ কাজ করতে লাগবে 3 দিন। কাজ পড়ে আছে বি এর জন্য কতটা? 3 ভাগ। তাহলে সেটা করতে 3 দিনে 9 দিন সময় লাগবে। ঠিক আছে।